রিকের কথা শুনে উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল এক প্রকার। অনিমা আপেলের একটা টুকরো মুখে নিয়েছিল। রিকের কথা শুনে আপেলটা মুখে নিয়েই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মানিক আবরার, মিসেস রিমা আর লিমা, অভ্র সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্নিগ্ধা চমকে তাকালো রিকের দিকে। রিকের বলা কথাটা ওর মোটেও বোধগম্য হচ্ছে না। কি বলল রিক? এটা ওকে বিয়ে করতে চায়? এটা স্বপ্ন নয় তো? কিন্তু আদ্রিয়ানের চোখে মুখে অবাক হওয়ার কোনো লক্ষণই প্রকাশ পেল না। বরং ও হেসে উঠে গিয়ে রিকের পিঠে একটা চাপড় মেরে বলল, এই তো, এতদিনে একটা ঠিকঠাক ডিসিশন নিয়েছিস। আমার বিয়ের প্রায় 1 বছর পেরিয়ে গেল আর এই গবেটটার এখনো বিয়েশাদীর নামে নেই। বাবা, এবার চটজলদি বিয়ের অ্যারেঞ্জমেন্ট করে ফেলো তো। মানিক আবরার এবার দ্রুত নিজেকে স্বাভাবিক করে বললেন। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি? রিক এবার একটু অভিযোগের কণ্ঠে বলল। তো কতদিন আর সিঙ্গেল লাইফ পার করব? বিয়ে তো করতেই হতো একদিন। তাছাড়া চোখের সামনে এক ভাই যখন হ্যাপি ম্যারিড লাইফ কাটাচ্ছে, কদিন পর বাচ্চার বাপও হয়ে যাবে। আর আমি এখনো বিয়েটাই করতে পারিনি। এটা কি ঠিক? স্নিগ্ধা এখনো একটা ঘোরের মাঝে আছে। রিক ওকে বলেছিল বিয়ে যদি কোনোদিন করে ওকেই করবে, কিন্তু সেই দিনটা যে এতটা তাড়াতাড়ি চলে আসবে সেটা স্নিগ্ধা কল্পনাও করতে পারেনি। ও শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রিকের ব্যবহার দেখছে। রিকের এমন সিদ্ধান্ত শুনে সবাই প্রথমে অবাক হলেও একটু পরেই সবাই ভীষণ খুশি হয়েছে। মানিক আবরার 1 সপ্তাহ পরেই ওদের বিয়ের ডেট ফিক্সড করেছে। সবাইকে সাথে সাথেই ফোন করে জানানো হয়েছে সবটা। সকলেই অবাক হওয়ার সাথে সাথে খুশিও হয়েছে, বিশেষ করে অনিমা। রিককে দেখলে সবসময়ই ওর মধ্যে একটা অনুতাপবোধ কাজ করত, যদিও এতে ওর কোনো দোষ ছিল না তবুও। কিন্তু এখন আর সেটা থাকবে না। ও জানে স্নিগ্ধা রিককে ভালো রাখবে। রাত 10টা বাজে। ছাদের রেলিং ধরে পাশাপাশি বসে আছে রিক আর স্নিগ্ধা। দুজনেই অনেকক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে অনেক কথাই জমে আছে, কিন্তু সেটা প্রকাশ করে উঠতে পারছে না। গত 6 মাসে রিক নিজের অজান্তেই স্নিগ্ধার প্রতি প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে। স্নিগ্ধা ওর অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু এটা ভালোবাসা কিনা সে সম্পর্কে ও নিশ্চিত নয়। আর সেই জন্যই বিয়ের কথা ভাবেনি। কিন্তু মাসখানেক যাবৎ স্নিগ্ধাকে নিয়ে অনেক বেশি ইনসিকিউরিটি ফিল করত ও। কোনো ছেলের সাথে নর্মালি কথা বললেও ওর রাগ হতো। আর আজ বিকেলে সেই রাগের বশেই স্নিগ্ধার সাথে তর্ক হয়। আর সেই তর্কের মধ্যেই এক পর্যায়ে স্নিগ্ধা বলে ওঠে, কোনো অধিকারে এসব বলছো তুমি? তুমি আমার স্বামীও নও আর না আমার বয়ফ্রেন্ড। তাহলে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত কথা বলার অধিকার কি তোমার আছে? রিক তখন বলেছিল, আমি কিন্তু তোকে কথা দিয়েছি স্নিগ্ধা। স্নিগ্ধাও ভীষণ কঠোর স্বরে জবাব দিয়েছিল, তো মাথা কিনে নিয়েছ আমার? তোমার ওই একটা কথার ভিত্তিতে কি আমার জীবন চলবে? নাকি আমি সারা জীবন বসে থাকব? এরকম ভাবাটাও বোকামি নয় কি? রিক তৎক্ষণাৎ নিজের মনকেও একই প্রশ্ন করল। একটা মেয়ে নিঃস্বার্থভাবে ওর জন্যে আর কত করবে? তাছাড়াও একবার নিজের ভুলের জন্যে নিজের নীলপরীকে হারিয়ে ফেলেছে ও। এখন যদি স্নিগ্ধাকেও হারিয়ে ফেলে তাহলে ও বাঁচতে পারবে না, একদম পারবে না। তারপরই স্নিগ্ধার হাত ধরে এক প্রকার টেনে বাড়িতে নিয়ে এসে সবার সামনে নিজেদের বিয়ের ঘোষণা করে দেয়। এসব কথা একবার ভেবে নিয়ে নীরবতা ভেঙে স্নিগ্ধা নিজেই বলল, আমি কিন্তু তোমাকে ফোর্স করিনি রিকদা। আমি জাস্ট এমনিই বলেছিলাম কথাটা তোমাকে। রিক একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, কথাটা এমনি বললেও সত্যি বলেছিলি। এভাবে তো দিন চলে না। আর নিজেকে সুযোগ না দিলে, মুভ অন না করলে, যত সময়ই নেই না কেন লাভ হবে না।
তাই এবার আমি চাই আমাদের বিয়েটা হয়ে যাক। আমি সবকিছু নতুনভাবে শুরু করতে চাই। স্নিগ্ধা একদৃষ্টিতে রিকের দিকে তাকিয়ে থেকে বলল। সত্যি বলছো? রিক ঘুরে স্নিগ্ধার হাত দুটো নিজের দুহাতের মুঠোয় নিয়ে বলল, একদম। আমি চাই তোকে ভালোবাসতে, ভীষণভাবে ভালোবাসতে। আমি বড্ড অগোছালো স্নিগ্ধ, তোকেই দায়িত্ব নিয়ে আমায় গুছিয়ে দিতে হবে। কথা দিচ্ছি তোকে সর্বোচ্চ সুখ দেওয়ার চেষ্টা করব। তবে একটাই অনুরোধ। স্নিগ্ধা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রিকের দিকে। রিক একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, নীলপরীকে ভুলে যেতে বলিস না প্লিজ। সেটা আমি পারব না। কথায় আছে ভালোবাসতাম বলে কোনো শব্দ হয় না, কিন্তু ভালোবাসার রূপ বদলায়। ঠিক যেমন শক্তি বা পাওয়ার কখনো শেষ হয় না, কেবল রূপ পরিবর্তন করে, ঠিক তেমনি সময় এবং পরিস্থিতি অনুযায়ী ভালোবাসা তার রূপ বদলে নেয়। আগে আমি ওকে ভালোবাসতাম নিজের করে পাওয়ার জন্যে, নিজের প্রেয়সী হিসেবে। আর এখন আমি ভালোবাসি শুধুমাত্র ওকে ভালো রাখার জন্যে, ওর সবচেয়ে ভালো বন্ধু হিসেবে। তবে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। মেনে নিতে পারবি এই সত্যিটা? স্নিগ্ধা মুচকি হেসে রিকের চোখে চোখ রেখে বলল, ভালোবাসি বলে দাবি তো অনেকেই করে, কিন্তু প্রকৃত অর্থে ভালোবাসতে পারে কজন? আর যেই পুরুষ এভাবে কাউকে ভালোবাসতে পারে তাকে নিজের স্বামী হিসেবে পাওয়া সৌভাগ্যের। আমি শুধু আপনার প্রেয়সীর স্থানটুকু চাই, অর্ধাঙ্গিনী হতে চাই। আমি চাই আপনার ওপর শুধু আমার অধিকার থাকবে, আর কিচ্ছু না। রিক হালকা হেসে স্নিগ্ধার কপালে কপাল ঠেকিয়ে বলল, আজ থেকে আমি সম্পূর্ণ আপনার ম্যাডাম। যা ইচ্ছা হুকুম করুন। স্নিগ্ধা হেসে ফেলল রিকের কথায়। রিকও হেসে দিল। এ হাসিতে অনেক না পাওয়াকে পেয়ে যাওয়ার খুশি আছে, তৃপ্তি আছে, ভালোবাসা আছে। আজ স্নিগ্ধা আর রিকের হলুদ সন্ধ্যা ছিল। দুজন এক বাড়িতেই থাকে, তাই এক জায়গাতেই দুটো স্টেজ সাজিয়ে দুজনের হলুদের প্রোগ্রাম করা হয়েছে। বিয়ে বাড়ির নানারকম ব্যস্ততা আর অনেক হইহুল্লোড়ের মাঝেই কেটেছে দিনটা। জাবিন চট্টগ্রাম থেকে আজকেই এসেছে। এক সপ্তাহের জন্যে থাকবে এখানে, এরপর আবার চলে যাবে। তবে যেই জাবিন সারাক্ষণ অভ্র পেছনে পেছনে ঘুরঘুর করত, বিরক্ত করত, সেই জাবিন আসা থেকে এখনো অবধি অভ্রদিকে ঠিকভাবে তাকায় অবধিনি। আর এই পরিবর্তন অভ্র স্পষ্ট বুঝতে পেরেছে। সেটা দেখে এক শূন্যতা গ্রাস করে চলেছে ওর মনকে। কিন্তু সবটা তো ওই করেছে। ও ঠিক যেটা চেয়েছে সেটাই তো হয়েছে। তাই এরকম কষ্ট পাওয়া এখন একদমই ভিত্তিহীন। বেশ ক্লান্ত শরীর নিয়ে অনিমা বিছানায় এসে গা এলিয়ে দিল। বিয়ে বাড়িতে প্রচুর কাজ থাকে, তার ওপর এত হইচই। অরুমিতা, তীব্র, স্নেহাকে কিছুক্ষণ আগেই বিদায় দিল। এখন প্রচণ্ড ক্লান্ত লাগছে ওর। ঘুম পাচ্ছে ভীষণ। এর মধ্যে চোখও লেগে এলো ওর। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান ঢুকল রুমে। রুমে এসে অনিমাকে এভাবে এলোমেলোভাবে শুয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হল ও। এই মেয়েটাকে দিনরাত ননস্টপ বকাবকি করলেও এ শোধরানোর নয়। অনিয়ম করবেই করবে। এটা করা এক প্রকার বাধ্যতামূলক হয়ে উঠেছে ওর কাছে। কিভাবে পোশাক চেঞ্জ না করে, ফ্রেশ না হয়ে ঘুমিয়ে আছে। রাতে ঠিকভাবে খায়ও নি কিছু, এত কাজের চক্করে। ও নিজেও ভীষণ ব্যস্ত ছিল, তাই খোঁজ নিতে পারেনি। ছোট্ট একটা শ্বাস ফেলে দরজাটা লক করে টিটেবিলে দুধের গ্লাসটা রেখে অনিমার কাছে গিয়ে দেখল অনিমা একদম গুটিয়ে শুয়ে আছে। শাড়ি এলোমেলো হয়ে আছে, কুচি প্রায় খুলে গেছে, চুলগুলো সব ছড়িয়ে আছে এপাশ ওপাশে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ভেবেছিল ঘুম থেকে তুলে মেয়েটাকে আচ্ছামতো বকুনি দেবে। কিন্তু অনিমাকে এভাবে ঘুমোতে দেখে আদ্রিয়ানের সব রাগ এমনিই চলে গেল। মাথায় আলতো করে হাত বুলিয়ে ডাকতে যাবে, তখনই খেয়াল করল যে মাথাটা গরম।
পরে গলায় হাত দিয়ে বুঝল যে অনিমার জ্বর এসছে। আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে আলতো স্বরে কয়েকবার ডাকার পর চোখ খুলল অনিমা। কিন্তু এখনও ওর চোখে প্রচুর ঘুম। আদ্রিয়ান হাত ধরে আস্তে করে বসিয়ে দিয়ে বলল, বারবার বলেছি ভেজা শরীর নিয়ে বেশিক্ষণ থাকবে না। জ্বর বাঁধিয়ে ছাড়ল মেয়েটা। এখন খুশি? অনিমা পিটপিটে চোখে তাকালো আদ্রিয়ানের দিকে, বোঝাই যাচ্ছে যে প্রচণ্ড দুর্বল আর অর্ধ ঘুমে আছে। আদ্রিয়ান দুধের গ্লাসটা হাতে নিয়ে অনিমার মুখের কাছে নিতেই অনিমা নাক ছিটকে মুখ ঘুরিয়ে নিল। আদ্রিয়ান ধমক দিয়ে বলল, নাক ছিটকালেই থাপ্পড় মারব। চুপচাপ শেষ করো। এক প্রকার জোর করেই পুরো দুধটা অনিমাকে খাইয়ে দিল আদ্রিয়ান। এরপর একটু পানি খাইয়ে ঔষধও খাইয়ে দিল। অনিমা আবারও ঘুমে ঢলে পড়ল আদ্রিয়ানের বুকে। আদ্রিয়ান অনিমার পরনের শাড়িটা খুলে নিল গা থেকে। এরপর ওয়াশরুম থেকে পানি এনে ভেজা কাপড় দিয়ে মুখ গলা হাত ভালোভাবে মুছে দিল। এরপর চুলগুলো ভালোভাবে বেঁধে দিয়ে বিছানায় ঠিক করে শুইয়ে দিল। কিন্তু অনিমার শরীরের জ্বর বেড়েই চলেছে, তাই বেশ অনেক রাত অবধি জেগে থেকে জলপট্টি দিয়েছে আদ্রিয়ান। জ্বরটা অনেকটা কমতেই নিজেকে সহ একটা চাদরে অনিমাকে জড়িয়ে নিয়ে ঝাপটে ধরল নিজের সাথে। এরপর শেষ রাতের দিকে নিজেও ঘুমিয়ে পড়ল। আজ রিক্সনিগ্ধার বিয়ে। সারা বাড়িতে সকলের আনন্দ, হইচই আর কাজের মধ্য দিয়ে কাটছে। কিন্তু অনিমা এখনো ঘুম থেকে উঠতে পারেনি। কেউ ওকে ডাকতেও আসেনি, কারণ আদ্রিয়ান সবাইকে বারণ করে দিয়েছে। শরীরে জ্বর না থাকলেও অনিমার একটু রেস্ট দরকার। সময় হলে আদ্রিয়ান নিজেই ডাকতে যাবে। জানালা দিয়ে রোদের আলো সরাসরি চোখে এসে পড়তেই এত আলোতে অনিমার ঘুম ভেঙে গেল। উঠে বসতে গিয়ে বুঝতে পারল বেশ দুর্বল, মাথা ভার ভার লাগছে। কোনোরকমে বসে পিটপিটে চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 11:30 বাজে। বেশ চমকে উঠল ও। এত কখন বেজে গেল? তারপর মনে পড়ল আজ তো রিক আর স্নিগ্ধার বিয়ে। আর ও এখনো ঘুমাচ্ছে। কিন্তু কাল রাতে রুমে এসে ঘুমালো কখন? না, ওকে উঠে এখন নিচে যেতে হবে। সকলে কি ভাবছে কে জানে। অনিমা উঠে দাঁড়িয়ে শাড়িটা ভালোভাবে পরে নিল। এরপর বের হতে নেবে তখনই খাবারের ট্রে নিয়ে আদ্রিয়ান রুমে ঢুকল। ট্রেটা টিটেবিলে রাখতে রাখতে বলল, উঠে পড়েছ? কেমন লাগছে এখন? অনিমা ভ্রু কুঁচকে বলল, উঠে পড়েছ মানে? কত বেলা হয়েছে দেখেছেন? কেউ ডাকতেও আসেনি আমায়। আমি বারণ করেছি। বারণ করেছেন মানে? আজ বাড়িতে বিয়ে আর আমি বাড়ির বউ হয়ে এতক্ষণ অবধি ঘুমাচ্ছি। কি বলবে সবাই? আদ্রিয়ান পকেটে হাত রেখে অনিমার সামনে এসে দাঁড়িয়ে বলল, কে কি বলবে সেই চিন্তা তোমার করার প্রয়োজন নেই। কাল রাতে কত জ্বর ছিল খেয়াল আছে তোমার? সারা রাত জেগেছিলাম তোমার জন্যে। বারবার বলেছি নিজের খেয়াল রাখো একটু, কিন্তু আমার বকা না শোনা অবধি তুমি তো কথা শোনার মানুষই নও। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান সারারাত জেগেছিল ওর জন্যে? আরও কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিল? আদ্রিয়ান বলল, এভাবে তাকিয়ে না থেকে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসুন। কাল রাতে তো তেমন কিছুই খাওনি। দুধটাই যা খাওয়া হয়েছে। শরীর এমনিতেই দুর্বল হয়ে আছে। যাও। অনিমা ভাবল এমনিই দেরি হয়ে গেছে উঠতে। খেতে গেলে আরও সময় নষ্ট হবে। তাই ইতস্তত করে বলল। কিন্তু অনিমা কথা শেষ করার আগেই আদ্রিয়ান বেশ রাগী দৃষ্টিতে তাকাল। কারণ ও জানে অনিমা কি বলবে। অনিমা আর কথা বাড়ানোর সাহস পেল না। ভদ্র মেয়ের মতো মাথা নেড়ে চলে গেল ওয়াশরুমে। লোকটাকে অকারণেই ভয় পায়। যেখানে এটা ও জানে যে ওকে সামান্য আঘাত করতেও আদ্রিয়ানের হাত কাঁপবে।
তাহলে এই ভয় কিসের? এটাকে কি ভয় বলা যায়? নাকি এটা অনিমার আদ্রিয়ানের প্রতি শ্রদ্ধা, যার কারণে আদ্রিয়ানের কোনো কথা অমান্য করতে পারে না ও? কিছুক্ষণ আগেই রিক আর স্নিগ্ধার বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ হল। এখন অতিথিদের খাওয়া দাওয়া চলছে। অনিমা দেরি করে নিচে নামাতে কয়েকজন একটু কানাঘুষা করা শুরু করেছিল ঠিকই, কিন্তু মিসেস রিমাও হাসি মুখে সঙ্গে সঙ্গে তাদের জবাব দিয়ে দিয়েছে। অনিমা শুধু মুচকি হেসে সরে এসেছিল ওখান থেকে। ওনারাও আর কিছু বলার মতো মুখ পাননি। আসলে নিজের পরিবার যদি ঠিক থাকে তাহলে বাইরের মানুষ সুযোগ পায় না। হাসান কোতোয়াল খানিকটা দেরি করেই পৌঁছেছেন আজ। অনিমা ওনাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছিল, কারণ এবার বেশ লম্বা সময় পর নিজের বাবার সাথে দেখা হয়েছে ওর মামা মামি এলেও অর্ককে কোথাও দেখতে পেল না অনিমা। তাই হাসান কোতোয়ালকে অর্কর বিষয়ে জিজ্ঞেস করলে উনি বললেন কয়েকদিন আগেই অর্কর বেশ বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। হাত পায়ের অনেক জায়গাতে ফ্র্যাকচার হয়েছে। সুস্থ হতে বেশ সময় লাগবে। কখনো পুরোপুরি স্বাভাবিকভাবে হাঁটতে পারবে কিনা সেটাও জানা নেই। অনিমা ভীষণ অবাক হল কথাটা শুনে। এত বড় একটা ঘটনা আর ওকে কেউ জানায়নি? হাসান কোতোয়ালকে কথাটা জিজ্ঞেস করতেই উনি এক প্রকার এড়িয়ে গেলেন। তাই অনিমাও আর জিজ্ঞেস করেনি। আদ্রিয়ান সহ বাড়ির সকল ছেলেরা গেস্টদের খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন কাজে প্রচণ্ড ব্যস্ত আছে, তাই অনিমা, অরুমিতা, স্নেহা, তনয়া, রাইমা সবাই মিলে স্নিগ্ধার কাছে চলে গেল। বিকেলের দিকে সব কাজকর্ম সেরে সব রিল্যাক্স হওয়ার পর বসার ঘরে এসে বসল সবাই। সবাই মিলে কথাবার্তা বলে ডিনার শেষ করে ফ্রেশ হতে হতে অনেকটা রাত হয়ে গেল। সময়মতো রিক স্নিগ্ধাকে বাসর ঘরে পৌঁছে দিয়ে নিজেরা নিজেদের মতো বিশ্রাম করতে চলে গেল। এবার বিচ্ছুবাহিনীর সেই চিরপরিচিত দুষ্টুমি আবার শুরু হল। এবারও রিক স্নিগ্ধার বাসর ঘরে ওদেরকে বিরক্ত করার ফন্দি এঁটেছে। আদিব, নাহিদ, আশিস, তীব্র, অরুমিতা, স্নেহা, তনয়া আর জাবিন তো আছেই, সাথে আজ অনিমাও যোগ দিয়েছে। আদিব বলল, আজকের প্ল্যানটা ফ্লপ হলে মোটাও চলবে না। গতবার ডাহা লস হয়েছে। কি খিচুড়ি পাকিয়েছিল এরা কে জানে, বলে অনিমার দিকে তাকিয়ে একটা হতাশ নিঃশ্বাস ত্যাগ করল আদিব। অনিমা ঠোঁট চেপে হালকা হাসল। এই রহস্যের সমাধান ওরা এখনো করতে পারেনি। এবারের প্ল্যানটা হচ্ছে দরজার নিচে ফোন রেখে একটু পরপর লাউড স্পিকারে গান চালিয়ে দেওয়া। তো প্ল্যান মতো অনিমা ফোনটা দরজার নিচে রাখতে যাবে, তখনই সামনে আদ্রিয়ান হাত ভাঁজ করে এসে দাঁড়াল। অনিমা আদ্রিয়ানের মুখের দিকে তাকিয়ে দেখে ও চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। অনিমা ফোনটা নিয়ে উঠে দাঁড়িয়ে জোরপূর্বক একটা মেকি হাসি দিল। বাকিরা একে ওপরের মুখ চাওয়াচাওয়ি করছে। এরপর যা হওয়ার তাই হল। আদ্রিয়ানের এক ধমকে উপস্থিত সবাই এক প্রকার দৌড়ে পালাল। শুধু অনিমা পড়ে রইল। অবস্থা বেগতিক দেখে নিজেও জাবিনের রুমের দিকে ছুট লাগাতে যাবে, তার আগেই আদ্রিয়ান শক্ত করে হাত ধরে ফেলল। তারপর সাথে সাথেই অনিমাকে কোলে তুলে নিয়ে বলল, মানুষ দিন দিন বড় হয়, কিন্তু আপনি বাচ্চা হচ্ছেন। রুমে চলো, বাচ্চামো বের করছি আমি। অনিমা মুখ কাচুমাচু করে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। না জানি এখন আবার কোনো নতুন এঙ্গেলে টর্চার করবে। রাত 3:30 বাজে। স্নিগ্ধা আর রিক পাশাপাশি শুয়ে আছে। দুজনে দুজনের দিকে ফিরে শুয়ে আছে। দুজনের দৃষ্টি দুজনের চোখের দিকে। বলা না বলা সমস্ত কথা যেন চোখে চোখেই সেরে নিচ্ছে ওরা। বেশ অনেকটা সময় পর রিক মুচকি হেসে হাত বাড়িয়ে স্নিগ্ধার সামনে আসা চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, এভাবে আর কতক্ষণ দেখবে? এতক্ষণ দেখে শান্তি হয়নি? স্নিগ্ধা হেসে বলল, তোমাকে এক পলক দেখেই আমার শান্তি।
কিন্তু সারা জীবন দেখলেও তৃষ্ণা মেটে না। রিক স্নিগ্ধার দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, সারা জীবন আপনারই থাকব ম্যাডাম, যত খুশি দেখে নিতে পারবেন। এখন আপাতত ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। স্নিগ্ধা রিকের বুকে মুখ গুজে বলল, তোমার মুখে তুমি শুনতে কিন্তু বেশ লাগছে। রিক হালকা আওয়াজ করেই হেসে দিয়ে বলল, বকবক থামিয়ে ঘুমিয়ে পড়। স্নিগ্ধা আলতো করে রিককে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। রিকও স্নিগ্ধাকে নিজের সাথে জড়িয়ে নিয়ে মাথায় একটা চুমু দিল। স্নিগ্ধার উন্মুক্ত শরীর চাদর দিয়ে ভালোভাবে ঢেকে দিল। এরপর স্নিগ্ধার মাথায় হাত বুলাতে বুলাতে আপনা আপনি ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ওর। সময় নিজের গতিতে এগিয়ে চলেছে। দেখতে দেখতে আরও 6টা মাস পার হয়ে গেছে। এই 6টা মাস যেন একটু বেশিই দ্রুত পার হয়ে গেল। সকলের জীবন এখনও একই ধারায় চলছে। কারো সম্পর্কেরই কোনোরকম পরিবর্তন ঘটেনি। সবকিছুই আগের মতোই আছে। আদ্রিয়ান স্টুডিওতে বসে বসে ফোন স্ক্রোল করছে। আজ ওর সাথে রিকো এসেছে। অভ্র তো সবসময়ই থাকে। আদিব আর আশিস দুজনকেই আদ্রিয়ান কাজে পাঠিয়েছে। হঠাৎ করেই আদ্রিয়ানের ফোন বেজে উঠল। আননোন নাম্বার দেখে আদ্রিয়ান একবার রিকের দিকে তাকালো, তারপর ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই ওপাশ থেকে কবির শেখ বলল, আদ্রিয়ান, তোমাকে এখনো বলছি আমার পেছনে লাগা ছেড়ে দাও। নিজে নিজের মতো থাকো, আমায় আমার মতো থাকতে দাও। তুমি আমার ভাগ্নে হও, আমি আগের সব ভুলে যাব। শুধু শুধু শত্রুতা বাড়িয়ে লাভ কি? আদ্রিয়ান হাতের নখ দেখতে দেখতে মুচকি হেসে বলল, ভয় পেলে মামা? না, সাবধান করছি। তোমার খালুর বের হতে আর মাত্র কয়েকটা মাস। এখনো বলছি আমাদের পেছনে না লাগাটাই ভালো হবে। আদ্রিয়ান হালকা আওয়াজ করে হেসে বলল, তোমাদের পেছনে লাগাটাই আমার কাজ মামা। আমি তোমাকে এর চেয়ে বেটার সলিউশন দিচ্ছি। এসব ছেড়ে দাও, আমিও তোমার পেছনে ছেড়ে দেব। আর সেটা না পারলে এরকম ফোনটোন করে নিজের মোবাইলের ব্যালেন্স শেষ না করাই বেটার। কথাটা বলে আদ্রিয়ান ফোনটা রেখে দিল। লাউড স্পিকারে থাকায় রিক সবটাই শুনতে পেয়েছে। রিক একটা লম্বা শ্বাস ফেলে বলল, মামা হাত পা গুটিয়ে বসে থাকার মানুষ নয়, নিশ্চয়ই কিছু করছে। আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলল, জানি, আমি চাইছি সেটা। আগেরবার প্রমাণের অভাবে ওনার কিচ্ছু করতে পারিনি। আমি চাইছি এবার উনি নিজেই সব করুক। কিন্তু সমস্যা একটাই, ওনার ফার্স্ট টার্গেট অনিই হবে। আই নো দ্যাট। কারণ উনি জানেন ওকে আঘাত করলেই আমায় দুর্বল করা সম্ভব। কিন্তু এটাই বুঝতে পারছি না যে অ্যাটাকটা করবে কোনো দিক দিয়ে। রিক কিছু বলবে তার আগেই ওদের জন্যে খাবার নিয়ে চলে এলো সার্ভেন্ট। অভ্র এতক্ষণ দাঁড়িয়েছিল। আদ্রিয়ান বলাতে ও বসে পড়ল খেতে। খাওয়ার মাঝে হঠাৎই আদ্রিয়ান বলে উঠল, আমার বোনকে রিজেক্ট করার কারণটা কি অভ্র? অভ্র বিষম খেয়ে গেল আদ্রিয়ানের আচমকা এমন প্রশ্নে। রিকো অবাক হয়ে তাকাল। অভ্র কোনোরকমে পানি খেয়ে নিজেকে সামলে একটা ঢোক গিলে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, জি স্যার। আদ্রিয়ান এবার অভ্র দিকে তাকিয়ে বলল, জাবিনকে ফিরিয়ে দেওয়ার রিজন কি? আর হ্যাঁ, এটা বলো না যে তোমার গার্লফ্রেন্ড আছে বা তুমি কমিটেড। কারণ ওই গাধিটা তোমাকে না চিনলেও আমি তোমাকে খুব ভালোভাবে চিনি। গার্লফ্রেন্ড অনেক দূরের কথা, তোমার যে কোনো স্বাভাবিক মেয়ে বন্ধুও নেই, সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আসল কারণটা বলো। আদ্রিয়ানের কথাগুলো শুনে অভ্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ও জানত যে আদ্রিয়ানের কাছ থেকে কিছু লুকিয়ে যাওয়া ভীষণ কঠিন হবে। তবুও চেষ্টা করত যাতে আদ্রিয়ানের সামনে স্বাভাবিক থাকতে পারে।
এই বিষয়টা যাতে আদ্রিয়ানের কানে না যায় সেটা নিয়ে যথেষ্ট সচেতন ছিল ও। কিন্তু তবুও কি করে আদ্রিয়ানের কানে কথাগুলো পৌঁছে গেল ও নিজেই জানে না। যদিও আদ্রিয়ানকে ও যতটা চেনে তাতে এটা অসম্ভব কিছুই না। রিক নিজেও অবাক হয়ে গেছে এই কথা শুনে। অভ্র একটা শুকনো ঢোক গিলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে আমতা আমতা করতে শুরু করে দিল। কিছুতেই বাক্য সম্পূর্ণ করতে পারছে না। আদ্রিয়ান হালকা ধমক দিয়ে বলল, আমি তুমি করা বন্ধ করে স্পষ্টভাবে বলো। অভ্র এবার নিজেকে একটু শান্ত করল। লম্বা করে দুটো শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, স্যার, জাবিন বাচ্চা মেয়ে। আবেগে পড়ে ও আমায় ওসব বলে ফেলেছে। আমি বুঝতে পেরেছি স্যার ওর ব্যাপারটা। আমি কিন্তু ওকে প্রশ্রয় দেইনি। আমি এভাবে না করলে ও শুনত না আমার কথা। তাই আমাকে বাধ্য হয়ে এসব মিথ্যা বলতে হয়েছে। তবে স্যার এসবে ওর কোনো দোষ নেই। ছোট তাই। কথাটুকু বলে অভ্র মাথা নিচু করে ফেলল। আদ্রিয়ান নিজের থুতনিতে হাত রেখে সরু চোখে কয়েক সেকেন্ড অভ্র দিকে তাকিয়ে বলল, ভালোবাসো ওকে? অভ্র চমকে তাকালো আদ্রিয়ানের দিকে। রিক এখনো চুপচাপ বসে আছে। কারণ ব্যাপারটা এখনো ওর কাছে পরিষ্কার না। অভ্রকে চুপ থাকতে দেখে আদ্রিয়ান আবার বলল, আমি কিন্তু এখনো আমার উত্তরটা পাইনি। ভালোবাসো জাবিনকে? আর হ্যাঁ, আমি শুধুমাত্র সত্যিটা জানতে চাইছি। ইউ নো আই হেইট লাইং। অভ্র জানে এখন আদ্রিয়ানকে মিথ্যা বলার পরিণাম ভালো হবে না। আর ও আদ্রিয়ানকে মিথ্যা বলতে পারেও না। সত্যি তো এটাই যে ও জাবিনকে ভালোবাসে। প্রথম থেকেই জাবিনের প্রতি নিজের দুর্বলতা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল ও। তাই তো সবসময় জাবিনকে এড়িয়ে চলার চেষ্টা করত। কারণ ও জানত যে জাবিন ওর বসের বোন। ওদের দুজনের স্ট্যাটাস সম্পূর্ণ আলাদা। কিন্তু যতদিন যাচ্ছিল জাবিনের পাগলামো, অধিকার খাটানো, ওকে জ্বালাতন করা এসবে আটকে গেছিল অভ্র। ভালোবেসে ফেলেছিল জাবিনকে। কিন্তু জাবিনও যে ওকে ভালোবেসে ফেলবে সেটা ও ভাবতেও পারেনি। আর যখন জানল তখন নিজের অনুভূতিকে চেপে রেখে জাবিনকে মিথ্যা বলে দূরে সরিয়ে দিয়েছিল। কারণ ও চায়নি আদ্রিয়ানের বিশ্বাস ভাঙতে, নিজের সীমার বাইরে যেতে। কিন্তু আজ আর কিছুই করার নেই। আদ্রিয়ানের সামনে ওকে নিজের সত্যিটা প্রকাশ করতেই হবে। তাই অভ্র সহির কণ্ঠে বলল, হ্যাঁ, না চাইতেও ওকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসি আমি ওকে। আদ্রিয়ান হালকা হাসল। এবার রিকের মুখেও হাসি ফুটেছে, কারণ এতক্ষণে ব্যাপারটা ওর বোধগম্য হয়েছে। আদ্রিয়ান আবার বলল, এবার সত্যি করে আরেকটা কথা বলে ফেল। তোমার কি মনে হয়, জাবিনের ভালোবাসাটা শুধুই আবেগ? অভ্র এবারও কিছু সময়ের জন্যে চুপ হয়ে গেল। কারণ ও জানে জাবিনের ভালোবাসাটাও সত্যি। আদ্রিয়ান যাতে জাবিনকে বকাবকি না করে তাই শুরুতে এভাবে বলেছিল। কিন্তু আদ্রিয়ান যে ওকে এভাবে চেপে ধরবে সেটা বুঝে উঠতে পারেনি। অভ্র হালকা করে গলা ঝেড়ে বলল, না স্যার, শুধু আবেগ নয়। আমি জানি আমাকে সত্যি সত্যিই ভালোবাসে। আদ্রিয়ান এবার একটু সোজা হয়ে বসে ভ্রু কুঁচকে বলল, তাহলে সমস্যাটা কোথায় ছিল? রিকো এবার কৌতূহলী চোখে তাকিয়ে আছে অভ্র দিকে, আসল কারণটা জানার জন্য। অভ্র ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, স্যার, আমি ভেবেছিলাম যে। আদ্রিয়ান অভ্র কথা শেষ হওয়ার আগেই বলল, যে তোমার আর ওর সম্পর্ক হওয়া সম্ভব নয়। আমি তোমাকে কি চোখে দেখব? আমি এই সম্পর্কটা কিভাবে নেব? আদৌ মেনে নেব কিনা? তোমার প্রতি আমার বিশ্বাস ভেঙে যাবে, ইত্যাদি ইত্যাদি। তাই তো। অভ্র চোখ নামিয়ে নিল। কথাগুলো তো সত্যি। এই কারণেই তো নিজেকে গুটিয়ে নিয়েছিল ও জাবিনের কাছ থেকে।
আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে এবার নরম গলায় বলল, আমার এখন মনে হচ্ছে আমি এই কয়েক বছরে তোমাকে ভালোভাবে চিনলেও তুমি এখনো আমাকে ঠিকভাবে চিনে উঠতে পারোনি অভ্র। তোমার কি সত্যি মনে হয় এসব ফ্যামিলি আর স্ট্যাটাস দেখে বিচার করার মতো মানুষ আমি? আমার কাছে আমার বোনের খুশিটাই সবার আগে অভ্র। আর তোমাকেও আমি আমার পিয়ের চেয়েও বেশি নিজের ভাই মনে করি। ভাবলে কি করে এই সামান্য কারণে আমি কোনোরকম বাধা দেব কিংবা অখুশি হব? অভ্র মাথা নিচু করে আছে। ও সত্যি জানে না কেন তখন এসব করেছে, কেন এসব ভেবেছে। ও শুধু এইটুকুই জানে যে তখন ওর যেটা ঠিক বলে মনে হয়েছিল ও সেটাই করেছে। কিন্তু এখন আদ্রিয়ানের কথা শুনে ওর মনে হচ্ছে তখন একবার অন্তত আদ্রিয়ানের সাথে কথা বলে দেখা উচিত ছিল। এইটুকু বিশ্বাস তো করাই যেত আদ্রিয়ানকে। অভ্র অপরাধী দৃষ্টিতে তাকাল। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। দেখো, আমার বোনের তোমাকে পছন্দ। তোমাকে আমার বোনের হাজবেন্ড হিসেবে মেনে নিতে এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। বাবা মাকে আমি বুঝিয়ে নেব, কিন্তু আমার বোনকে এবার মানানোটা কঠিন হবে। অভ্র একটু অবাক দৃষ্টিতে তাকাল। আদ্রিয়ান বলল, জাবিনকে এবার তোমাকেই মানাতে হবে। আমি ওকে যতটা চিনি ও একবার মুখ ঘুরিয়ে নিলে ওকে আবার সেদিকে ফিরিয়ে নেওয়া মুশকিল। তার ওপর যখন জানতে পারবে যে তোমার কোনো গার্লফ্রেন্ড নেই, সবটাই ধপ ছিল, তখন তো অল দ্য বেস্ট। একটু থেমে আদ্রিয়ান এবার একটু শক্ত কণ্ঠে বলল, তবে হ্যাঁ, বিয়েটা কিন্তু তোমাকে জাবিনকেই করতে হবে। এখন ওকে কিভাবে রাজি করাবে সেটা তুমি ভাববে। আর যদি না করাতে পারো তাহলে জানোই তো আমি কি করতে পারি। কথাটা বলে অভ্রদিকে একটু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদ্রিয়ান। অভ্র আবার একটা ঢোক গিলল। সামনে থাকা পানির গ্লাসটা নিয়ে এক নিমেষেই ফাঁকা করে ফেলল। কি একটা ঝামেলায় এসে পড়ল। জাবিনকে যতটা ও চিনেছে তাতে এত সহজে সে মানবে না। কম কষ্ট তো দেয়নি মেয়েটাকে। আদ্রিয়ান আবরার জোহাইরের বোন বলে কথা, এত তাড়াতাড়ি মানার কথাও না। সামনে গিয়ে সব সত্যিটা বলার পর না জানি কোনো টর্নেডো যাবে ওর ওপর দিয়ে। না মানাতে পারলে আবার এই আদ্রিয়ান নামক সিংহ ওর কি অবস্থা করবে কে জানে। মানে জলে কুমির ডাঙায় বাঘ টাইপ ব্যাপার স্যাপার। কেন যে তখন নিজে নিজেই পাকামো করে সব বুঝে নিতে গিয়েছিল কে জানে। অভ্র একটু মেকি হেসে বলল, স্যার আমি একটু আসছি। কথাটা বলে টিস্যু পেপার দিয়ে হাত মুছে কোনোমতে ওখান থেকে চলে গেল অভ্র। আদ্রিয়ান অভ্র যাওয়ার দিকে তাকিয়ে থেকে হালকা আওয়াজ করে হেসে দিল। রিকো বলল, শুধু শুধু ছেলেটাকে ভয় দেখালি। আদ্রিয়ান প্লেটে চামচ নাড়তে নাড়তে বলল, দরকার ছিল। আমার বোনটাকে কম কাঁদায়নি। এবার নিজেও একটু ভুগে নিক। রিক এবার একটু নড়েচড়ে বসে কৌতূহলী কণ্ঠে বলল, কিন্তু তুই কি করে জানলি বলতো ব্যাপারটা? আদ্রিয়ান চেয়ারে হেলান দিয়ে তৃপ্তির এক হাসি দিয়ে বলল, আমার বউটা একদম আমার মতো হয়ে যাচ্ছে। সবদিকে নজর থাকে। কয়েক মাস আগে থেকেই ও হালকা পাতলা খেয়াল করেছিল যে অভ্র আর জাবিনের মধ্যে কিছু একটা চলছে। শুরুতে গুরুত্ব না দিলেও পরে ইগনোর করতে পারেনি। গত সপ্তাহেই আমাকে বলেছিল এই ব্যাপারে। আর আমি জানতাম ও এমনি এমনি কিছু বলবে না। তাই ওকে বলেছি জাবিনকে খোলাখুলিভাবে জিজ্ঞেস করে সবটা জেনে নিতে। জাবিনই সবটা বলেছে ওকে। আর ও আমাকে। রিক হেসে দিয়ে বলল, বাহ, যেমন মিয়া তার তেমন বিবি। যাই হোক, তোর কি মনে হয় আমাদের ঘাড় তারা বোন এত সহজে মানবে? আদ্রিয়ান একটু ভাবুক কণ্ঠে বলল, মনে তো হয় না। বেচারাকে অনেক কাঠখড় পোড়াতে হবে।
আদ্রিয়ান আর রিক দুজনেই একসঙ্গে হেসে খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ নীরবতার পর রিক ছোট্ট এক শ্বাস ফেলে বলল, সময় কিন্তু এগিয়ে আসছে আদ্রিয়ান। আমাদের সতর্ক থাকবে হবে। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি, কিন্তু কথা হচ্ছে ওনারা কিছু করার আগে আমরাও এগোতে পারব না। সাদা গুটি দখল করে বসে আছে কিনা। কিন্তু ভয় একটাই, আমিও মানুষ, ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। কিন্তু সেই ভুলের কারণে বড় কোনো মাসুল না দিতে হয়। রিক কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে রইল। সত্যিই ভবিষ্যতে যে ঝড় আসতে চলেছে সেটা সামলানো সহজ হবে না। আবরার মেনশনে ঢুকে আদ্রিয়ান আর রিক দুজনেই অবাক হল। কারণ বাড়ির সকলেই বসে আছে আর সকলেই বেশ খুশি। ভেতরে ঢুকে চারপাশে তাকিয়ে আদ্রিয়ান বলল, কি ব্যাপার, সব এত খুশি যে? কি হয়েছে? আদ্রিয়ান কথাটা বলতে বলতেই অনিমা মিষ্টি ভর্তি একটা প্লেট নিয়ে আদ্রিয়ানের সামনে এসে পুরো একটা মিষ্টি আদ্রিয়ানের মুখে ঢুকিয়ে দিল। এরপর রিকের সামনে গিয়ে একই কাজ করল। ওরা দুজনই বোকার মতো তাকিয়ে আছে আর মিষ্টি চিবুচ্ছে। অনিমা হেসে দিয়ে বলল, সুখবর আছে। সবাই হেসে দিল একসঙ্গে, শুধু স্নিগ্ধা বাদে। ও দ্রুত পদে রুমে চলে গেল। রিক কিছুই বুঝল না। অনিমা ইশারা করতেই রিকো স্নিগ্ধার পেছনে পেছনে রুমে গেল। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? অনিমা মুখে হাসি ধরে রেখেই বলল, স্নিগ্ধা প্রেগনেন্ট। কথাটা শুনে আদ্রিয়ান কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমার দিকে। এরপর হেসে দিল। আবরার মেনশনে সবাই আজকে বেশ খুশি। বাড়িতে নতুন অতিথি আসতে চলেছে বলে কথা। রাতে অনিমা চুল বাঁধছে আর আদ্রিয়ান বিছানায় হেলান দিয়ে বসে ল্যাপটপে নিজের কাজ করছে। অনিমা চুল বাঁধার ফাঁকে ফাঁকে দেখছে আদ্রিয়ানকে। চুল বাঁধা শেষ করে আদ্রিয়ানের পাশে গিয়ে বসে বলল, শোবেন না? আদ্রিয়ান ল্যাপটপে চোখ রেখেই বলল, হয়ে গেছে। আর একটু। আর দরকার নেই, শুয়ে পড়ুন। আরে বাবা, অলমোস্ট হয়ে গেছে, আর একটু। অনিমার একটু রাগ হল। পাত্তাই দিচ্ছে না ওকে লোকটা। ও এবার রেগে গিয়ে নিজেই ল্যাপটপটা বন্ধ করে দিল। আদ্রিয়ান ভ্রু কুঁচকে অনিমার দিকে তাকিয়ে বলল, এটা কি হল? অনিমা চট করেই উঠে দাঁড়িয়ে হাত ভাঁজ করে বলল, এত তাড়াতাড়ি আমি পুরনো হয়ে গেছি তাই না? তাকাতেই ইচ্ছে করছে না আমার দিকে? আদ্রিয়ান ওর মতো করে কোনাকুনি স্টাইলে ভ্রু বাঁকিয়ে বলল, এটা কেমন কথা হলো? কাজ করছিলাম তাই। অনিমা রাগী কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, সব বুঝেছি। আদ্রিয়ান অনিমার হাত ধরে টেনে কোলে বসিয়ে দিল। এরপর অনিমার কোমর জড়িয়ে ধরে বলল, আজকাল একটু বেশিই বুঝে যান আপনি। আমাদের বিয়ের 60 বছর পার হয়ে গেলেও তুমি আমার কাছে ঠিক তেমনই থাকবে যেমন প্রথম দিন ছিলে। অনিমা মুচকি হাসল। এই ছেলে সেকেন্ডের মধ্যেই ওর রাগ ভাঙানোর ক্ষমতা রাখে। অনিমা আদ্রিয়ানের গলা জড়িয়ে ধরে বলল, রিক স্নিগ্ধার বিয়ের মাত্র 6 মাস হয়েছে। স্নিগ্ধা প্রেগনেন্ট। 5-6 মাসের মধ্যেই ওদের একটা বেবি আসবে। ছোট্ট একটা পুচকি। ভাবতেই ভালো লাগছে। আদ্রিয়ান অনিমার গালে আলতো করে আঙুল ছুঁয়ে বলল, তা তো লাগছেই। অনিমা বেশ অনেকটা সময় চুপ করে থাকল। মনে মনে নিজেকে প্রস্তুত করে চোখ বন্ধ করে লম্বা একটা শ্বাস নিয়ে বলল, আমার একটা বাচ্চা চাই, রকস্টার সাহেব। আদ্রিয়ান অবাক দৃষ্টিতে তাকালো অনিমার দিকে। অনিমা চোখ বন্ধ করে মাথা নিচু করে রেখেছে। আদ্রিয়ান কিছুক্ষণ অনিমার মুখের দিকে তাকিয়ে বলল, এদিকে তাকাও। অনিমা চোখ বন্ধ করেই না বোধক মাথা নাড়ল। মাথা নিচু করে শক্ত হয়ে বসে আছে একদম।
অনিমার অবস্থাটা বুঝতে পেরে আদ্রিয়ান অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, আসবে তো, আমাদেরও বেবি আসবে, কিন্তু সেটা এখন না, আরেকটু সময় নাও। অনিমা মুখ ফুলিয়ে ছলছল চোখে তাকালো আদ্রিয়ানের দিকে। অর্থাৎ ও মা হতে চায়। আদ্রিয়ান বলল, আরে বাবা, আমি কি বারণ করেছি? বাবা হওয়ার ইচ্ছে তো আমারও আছে, কিন্তু সময় তো আর পেরিয়ে যাচ্ছে না, তাই না? এতটাও বয়স হয়ে যায়নি আমাদের। অ্যাটলিস্ট তোমার অনার্সের ফাইনাল এক্সামটা শেষ কর, তারপর ভাববো আমরা, ঠিক আছে? অনিমা কিছু বলল না, শুধু আদ্রিয়ানের বুকে মাথা দিয়ে শুয়ে রইল। কারণ ও জানে তর্কে আদ্রিয়ানের সাথে ও পারবে না। কিন্তু স্নিগ্ধার প্রেগনেন্সির খবর পাওয়ার পর থেকেই ওর ভেতরে মা হওয়ার সুপ্ত ইচ্ছেটা হঠাৎ করে জেগে উঠেছে। ব্যালকনিতে রেলিংয়ের ওপর দুহাত রেখে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। ঠিক তার পাশ ঘেঁষেই রিক দাঁড়িয়ে আছে। দুজনের দৃষ্টিই আকাশের দিকে সহির। বেশ কিছুক্ষণ পর রিক গিয়ে স্নিগ্ধাকে পেছনে থেকে আলতো হাতে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। কিন্তু স্নিগ্ধা কিছু বলছে না। ও এখনো সহির চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। অনেকটা সময় কেটে যাওয়ার পরেও স্নিগ্ধাকে এভাবে চুপ থাকতে দেখে রিক ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? এভাবে চুপ করে আছো কেন? স্নিগ্ধা আকাশের দিকে তাকিয়ে থেকেই নিজের পেটে হাত রেখে বলল, আমি তোমার সন্তানের মা হতে চলেছি। রিক স্নিগ্ধার কাঁধে মাথা রেখে বলল, হুম, জানি তো। এই জন্যই তো আজ আমি এত খুশি। স্নিগ্ধা আবার কিছুক্ষণ নীরব রইল। এরপর ছোট্ট একটা শ্বাস ফেলে রিকের দিকে ঘুরল। এরপর রিকের চোখে চোখ রেখে বলল, তোমার অতীতের ভালোবাসা সবকিছু জেনে শুনে সবটা মেনেই আমি তোমাকে বিয়ে করেছিলাম। কখনো কিছু দাবি করিনি। তুমি নিজে থেকে যা দিয়েছ, যতখানি দিয়েছ ততটা নিয়েই খুশি ছিলাম আমি। কিন্তু আজ আমি তোমার সন্তানের মা হতে চলেছি। তুমি নিজেও জানো না, না চাইতেও আজ কতটা খুশি দিয়েছ তুমি আমাকে। আজ নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। রিক স্নিগ্ধার চোখের পানি মুছে দিয়ে বলল, কাদার কি আছে এতে? জানি না, আজ খুব কান্না পাচ্ছে। কিন্তু তা তো হবে না ম্যাডাম। আমার আপনার কান্না একদমই ভালো লাগে না। তাই আমার সামনে মোটেও কাঁদা যাবে না। সবসময় হাসি হাসি মুখে থাকতে হবে, বুঝলেন? এতটা ভালো আবার কবে থেকে বেঁচে ফেললে? রিক একটু অবাক হওয়ার ভান করে বলল, ভালোবাসি? সেটা কখন বললাম? স্নিগ্ধা ভ্রু জোড়া কুঁচকে বলল, তার মানে বাসনা? রিক মাথা দুলিয়ে বলল, না, একদম না। স্নিগ্ধা কঠিন রাগ নিয়ে তাকালো রিকের দিকে। এরপর ঝাড়া দিয়ে রিকের হাতের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে নিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল রুমে। এদিক ওদিক না তাকিয়েই সোজা শুয়ে পড়ল স্নিগ্ধা। রিক বুঝতে পারল বউ তার ভীষণ রাগ করেছে। রাগ করারই কথা, ইচ্ছে করেই তো খেপালো মেয়েটাকে। ধীর পায়ে বিছানায় গিয়ে স্নিগ্ধার পাশে শুয়ে স্নিগ্ধাকে জড়িয়ে ধরল। স্নিগ্ধার সাথে সাথেই ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিল নিজেকে রিকের কাছ থেকে। রিক আবার জড়িয়ে ধরল ওকে, স্নিগ্ধা আবার একই কাজ করল। কিন্তু রিক তো ছাড়ার পাত্র নয়। যতবার স্নিগ্ধা সরিয়ে দিয়েছে রিক ততবার একই কাজ করেছে। এক পর্যায়ে রিকের সাথে পেরে উঠতে ব্যর্থ হয়ে স্নিগ্ধা নিজেই থেমে গেল। এই ছেলে মহা বজ্জাত, মানিয়েই ছাড়বে। দেখতে দেখতে প্রায় 2 মাস কেটে গেছে। নিয়মমতো জাবিন ছুটিতে বাড়ি এসেছে। এবার বেশ লম্বা ছুটিতেই এসেছে। অভ্র এতদিন জাবিনের আসার অপেক্ষাতেই ছিল। এই 2 মাস ভেতরে ভেতরে ভীষণ ছটফট করেছিল ও। প্রথমত ও নিজেও জাবিনকে ভালোবাসে, আর দ্বিতীয়ত সেদিন আদ্রিয়ান ঠিক যেভাবে ওকে হুমকি দিয়েছিল ভাবলেই গা শিউরে ওঠে। কিন্তু জাবিন যে এত সহজে সবকিছু ভুলে সবটা মেনে নেবে না সেটা অভ্র খুব ভালো করেই জানত।
ছাদে পাশাপাশি এখন দাঁড়িয়ে আছে অভ্র আর জাবিন। জাবিন প্রচণ্ড জোরে জোরে শ্বাস নিচ্ছে। রাগে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে ওর। কিছুক্ষণ আগেই অভ্র জাবিনকে সব সত্যি খুলে বলে দিয়েছে। সবটা শুনে জাবিনের সত্যি ভীষণ রাগ হচ্ছে। একটা বছর ধরে ও গুমরে গুমরে কষ্ট পাচ্ছে, এত চোখের জল ফেলেছে সবটাই এই বোকা ছেলেটার জন্যে। নিজে নিজেই সব কল্পনা জল্পনা করে বুঝে নিয়েছে। কে বলেছিল একে এত বুঝতে, নিজে নিজে এত বেশি পাকামো করতে? শুধুই এতদিন এত কষ্ট পেয়েছে। না, এই ছেলেকে এভাবে মোটেই ছেড়ে দেওয়া যাবে না। ওকে যেমন কষ্ট দিয়েছে এখন অভ্রকেও ওর পেছনে কিছুদিন ঘুরতে হবে। তবেই তো হবে ইটের বদলে পাটকেল। অভ্র জাবিনের চোখমুখ দেখেই বুঝে গেছে যে এই মেয়ে আজ ভয়ঙ্কর রেগে গেছে। ওর কপালে কি আছে কে জানে। একটা শুকনো ঢোক গিলে বলল, জাবিন তুমি। অভ্র কথাটা শেষ করার আগেই জাবিন রাগী কণ্ঠে বলল, আপনি আপনি করে বলার কথা ছিল না? অভ্র আবার অসহায় দৃষ্টিতে তাকালো জাবিনের দিকে। ওর বোঝা হয়ে গেছে এই মেয়ে এখন ওর জালেই ওকে ফাঁসিয়ে ছাড়বে। কেন যে তখন ওসব করেছিল কে জানে। মুখে এক মুচকি হাসি ফুটিয়ে অভ্র বলল, আচ্ছা আমার কথা। জাবিন এবারেও অভ্রকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বলল, কিছু শোনার নেই। আর শুনুন, আপনার প্রতি আমার যেই ফিলিংস ছিল সেটা তখন ছিল। বুঝতেই পারছেন আবেগে পড়ে গেছিলাম আর কি। বাট কয়েকদিন দূরে থাকার পরেই সেটা কেটে গেছে। স্পেশালি কলেজে আমার ক্রাশবয় আসার পর থেকে। আমার মনে হয় ইদানিং সেও আমায় পছন্দ করে। আমার জন্যে ওরকম ছেলেই পারফেক্ট। অভ্র অবাক হয়ে বলল, ক্রাশবয় মানে? জাবিন একটু দাম্ভিক স্বরে বলল, সেসব জেনে আপনার কোনো লাভ নেই। মাইন্ড ইউর ওন বিজনেস। কথাটা বলে আর দাঁড়াল না, অভ্র দিকে তাকিয়ে মুচকি এক হাসি দিয়ে চলে গেল। অভ্র বোকার মতো তাকিয়ে রইল জাবিনের দিকে। ক্রাশ বয় মানে কি? ওকে বোকা বানাচ্ছে না তো? ভাইবোন দুটোই চরম শেয়ানা। কখন কি করে বসে কেউ জানে না। আজ আদ্রিয়ানের ফিরতে তেমন রাত হয়নি। 8টার মধ্যে চলে এসেছে। মাথাটা নাকি হালকা ধরেছে আজ। এসে ফ্রেশ হয়েই অনিমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে। সাথে সেই পরিচিতি বায়না, মাথাটা টিপে দাও। অনিমাও বাধ্য মেয়ের মতো তাই করছে। অনিমা আদ্রিয়ানের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, স্নিগ্ধার 6 মাস চলছে। আর মাত্র 3টে মাস, এরপর বাড়িতে ছোট্ট বাবু আসবে। গুলুমুলু একটা বাচ্চা। ভাবলেই খুশিতে নাচতে ইচ্ছে করছে। আদ্রিয়ান অনিমার মুখের দিকে তাকিয়ে বলল, গত 2.5 মাস যাবৎ দিনরাত আমার কানের কাছে বাবু আসছে। বাবু কত কিউট হয়। এরপর দেয়ালে বাচ্চাদের এসব ছবি এনে টানিয়ে রেখে। বাচ্চাদের সবরকম ভালো দিক এসব বলে করে কোনো লাভ হবে না, জান পাখি। আমারও বাচ্চা ভীষণ পছন্দ। তোমার চেয়ে আমার বাচ্চার শখ কম নেই। কিন্তু ফাইনাল এক্সামের আগে এসব বলে কোনো লাভ নেই। আমি গলছি না। অনিমা মুখ ফুলিয়ে তাকিয়ে রইল আদ্রিয়ানের দিকে। এই 2.5 মাসে কম চেষ্টা করেনি আদ্রিয়ানকে মানানোর। সরাসরি বললে ধমক দেবে তাই কত টালবাহানাই না করেছে। কিন্তু ফলাফল শূন্য। এই ছেলে নিজের সিদ্ধান্তে অটল। আদ্রিয়ান বলল, বিকেলে ফ্রুট জুস খেয়েছিলে তো? অনিমা হ্যাঁ বোধক মাথা নাড়ল। আদ্রিয়ান আবার বলল, সত্য বলছ তো? আমি কিন্তু জিজ্ঞেস করব, নতুন এসেছে বাড়িতে কি যেন নাম? হ্যাঁ, রুনাকে দিয়ে গেছিল ও, খেয়েছি। নিচু কণ্ঠে বলল অনিমা। কিছুক্ষণ চুপ থাকার পর অনিমা মুখ গোমরা করে বলল, আশেপাশের আন্টিরা মাঝে মাঝেই ইনডিরেক্টলি কথা শোনায়।
স্নিগ্ধা বিয়ের 6 মাসের মাথাতেই মা হতে চলেছে, আমি কেন এখনো হতে পারিনি? কেন এখনো বাচ্চা নিয়ে ভাবছি না? মামনির কাছে এসেও বলে এসব। যদিও মামনি পাল্টা উত্তর দিয়ে দেয়। কিন্তু আদ্রিয়ান এবার বুঝল অনিমার কেন মন খারাপ হয়েছে। আদ্রিয়ান এবার উঠে বসে বলল, দেখ, তুমি খুব ভালো করেই জানো যে আমি লোকের কথায় কান দেই না। আর দেবী বা কেন? কারোটা খাই নাকি পড়ি? আর তাছাড়াও একজন দম্পতি বিয়ের কত বছর পর বাচ্চা নেবে, কটা বাচ্চা নেবে, এটা সম্পূর্ণ সেই দম্পতির নিজস্ব ইচ্ছে। তাদের নিজস্ব সুযোগ সুবিধা, ইচ্ছে, সামর্থ্য অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবে। এটা নিয়ে বাইরের কেউ যদি নাক গলায় বা অনধিকার চর্চা করতে চায় তাহলে তারা এক প্রকার শেমলেসদের তালিকাতে পড়ে। আর তাদের মতো শেমলেসদের নিয়ে মাথা ঘামানোর সময় আমাদের আছে নাকি? অনিমা চুপ করে রইল। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে আদ্রিয়ানের কথায় ও সন্তুষ্ট হয়নি। মুখ গোমরা করেই উল্টো ঘুরে শুয়ে পড়ল অনিমা। আদ্রিয়ান একটু এগিয়ে ওর কাঁধে হাত রাখতেই অনিমা ঝাঝালো কণ্ঠে বলল, ছাড়ুন আমাকে। আপনি আপনার নিজের ইচ্ছে নিয়েই থাকুন। আমার ইচ্ছের তো কোনো দামই নেই আপনার কাছে। আমার কাছেও আসবেন না আপনি। একদম না। আদ্রিয়ান অবাক হয়ে গেল। সচরাচর ও ভালোভাবে বোঝালে অনিমা সবসময় বুঝে যায়, মেনেও নেয়। আজই প্রথম আদ্রিয়ান বোঝানোর পরেও অনিমা উল্টো আরও বেশি রেগে গেল। অনিমার এরকম ব্যবহারের সাথে আদ্রিয়ান পরিচিত না। সমস্যাটা কোথায়? চলবে।